আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের সাথে আমার আজকে দ্বিতীয়বারের মতো কথা হচ্ছে। যদিও লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, তবে অসুস্থতার কারণে আমি লাইভ ক্লাসটা নিতে পারছি না। তো এজন্য আমি আপনাদেরকে আজকের ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি। তারপরেও এই রেকর্ডটা শোনার পর আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি অবশ্যই আগামী ক্লাসটি আপনাদের লাইভ নিব। তো আজকে যে ডিজিটাল মার্কেটিং ক্লাসের টপিক সেটা হচ্ছে আমাদের সেকশন 10, মানে কন্টেন্ট পার্ট। তো এই কন্টেন্ট পার্টে দেখেন আমাদের কি কি টপিক রয়েছে: হোয়াট ইজ কন্টেন্ট, টাইপস অফ কন্টেন্ট, রাইট হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, আপলোড আর্টিকেল অ্যান্ড অপটিমাইজ আর্টিকেল। তো এই চারটি টপিক আজকে আমি পুরো ক্লাসটিতে কভার করার চেষ্টা করব। তো আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে কন্টেন্ট হচ্ছে একটি ওয়েবসাইটের রাজা। একটি ওয়েবসাইটে যে পরিমাণ ভালো কন্টেন্ট থাকবে সেই ওয়েবসাইটটি র্যাঙ্ক করার চান্স তত বেশি বেড়ে যাবে। আমাদের একটি ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য দুইটো জিনিস খুবই দরকারি। একটি হচ্ছে এসইও করা এবং দ্বিতীয়টি হচ্ছে ভালো কন্টেন্ট দেওয়া। ধরে নিন আপনার ওয়েবসাইটে আপনি খুব ভালো কন্টেন্ট লিখেছেন, এখন সেই কন্টেন্টগুলো তো মানুষের কাছে পৌঁছাতে হবে। যদি না পৌঁছায় তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে না। সে পৌঁছানোর জন্য আমাদের যে কাজ করা দরকার সেটি হচ্ছে এসইও। আবার ধরে নিন যে আপনি এসইও খুব ভালো মতো করছেন, কিন্তু আপনার ওয়েবসাইটে ভালো কন্টেন্টই নেই। মানুষকে আপনি নিয়ে আসছেন আপনার ওয়েবসাইটে, কিন্তু মানুষ এসে পড়বে কি? তাদের পড়ার জন্য ভালো কিছু কন্টেন্ট থাকা দরকার। তার মানে এই দুইটি জিনিসই কিন্তু খুব বেশি দরকার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কন্টেন্ট কি। তারপর আমি একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি যে আসলে কন্টেন্ট আমরা কাকে বোঝাবো। আমরা আসলে যে কথাগুলো বলছি, যে আমি আপনাদেরকে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু কন্টেন্ট। আবার আমরা যখন কোনো কিছু পড়ি, কোনো বই, কোনো আর্টিকেল বা কোনো ম্যাগাজিন, ওই যে লেখাগুলো থাকে সেগুলো একটা কন্টেন্ট। আবার আমরা যদি কোনো মিউজিক শুনি, সেই মিউজিকে যে কথাগুলো থাকে সেই কথাগুলো কন্টেন্ট। একইভাবে ইউটিউবে যে ভিডিওগুলো তৈরি করা হয় সেই ভিডিওতে প্রচুর পরিমাণে কন্টেন্ট থাকে। তো কন্টেন্ট তো অনেকই থাকবে, কিন্তু সেই কন্টেন্টগুলোর মধ্যে ভালো মানের কন্টেন্ট কোনগুলো, এগুলো চেনার উপায় কি? আপনার কন্টেন্ট ভালো মানের হতে হলে তাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো কি? যে আপনার কন্টেন্ট প্রথমত বোধগম্য হতে হবে। যে আপনি আমাকে কথাবার্তা বলছেন বা আপনার কিছু লেখা আমি পড়ছি, সেই পড়াটা পড়ে আমাকে সুন্দরভাবে বুঝতে হবে যে আসলে আপনি কি বোঝাতে চাইছেন, আপনি কি বলতে চাইছেন। যদি সুস্পষ্টভাবে সেটা বোঝাই না যায়, সেটা কিন্তু কোনো কন্টেন্টের ক্যাটাগরিতেই পড়বে না। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনার কন্টেন্টে ইনফরমেশন থাকতে হবে। এখন লোকজন কিন্তু শুধুই টাইম ওয়েস্ট করবে না কোনো কিছু পড়ার পেছনে। সে কেন পড়বে? হয়তো সে কোনো ইনফরমেশন খুঁজছে, তাই না? সেই ইনফরমেশনটা যাতে আপনার কন্টেন্টে পাওয়া যায়, রিলেভেন্ট হতে হবে। মানে আপনি যে টপিকে লিখছেন সেই টপিকের সাথে আপনার ভিতরে কথাবার্তাগুলো মিল থাকতে হবে। এই জিনিসগুলো থাকলেই সেটা হবে ভালো মানের কন্টেন্ট। এখন আসেন যে টাইপস অফ কন্টেন্ট। কন্টেন্ট কী ধরনের হতে পারে? এখন এই কন্টেন্ট অনেক ধরনের হতে পারে, যেমন ব্লগ এক ধরনের কন্টেন্ট, ইনফোগ্রাফিক্স কন্টেন্ট, ভিডিও আরেক ধরনের কন্টেন্ট, ইবুক দেখতে পাই আমরা, সেই ইবুকগুলো হচ্ছে আরেক ধরনের কন্টেন্ট। এবং কেস স্টাডি, অনেকে কিন্তু কেস স্টাডি করে থাকে, সেগুলোও কিন্তু এক একটা কন্টেন্ট। যেমন ধরেন আপনি কোনো হেলথ টিপস চাচ্ছেন, হেলথ টিপস সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, সেটা নিয়ে আপনি কৌতূহল, সেগুলো নিয়ে আপনি জানবেন, সেটা আপনি লাইফে ইউজ করবেন। তো দেখেন এখানে হেলথ টিপস, হেলথ নিউজ, আচ্ছা হেলদি লিভিং, এটাতে আমরা যাই। ওয়েবসাইটে আসার পর দেখেন হোয়াট ইজ হেলদি লিভিং, তাই না? একটা টপিক, এই টপিকের উপরে কিছু লেখা আছে। এই যে আমাদের কি করতে হবে, কিভাবে ডায়েট করতে হবে, এই প্রসিডিউরগুলো সব কিছু লেখা আছে। এইগুলা কিন্তু আসলে কন্টেন্ট। এই কন্টেন্টগুলো পরে আমরা কি জানতে পারবো? আমরা যেটা খুঁজতে এসেছি সেগুলো পাচ্ছি কিনা, তাই না? যদি সেগুলো পাই এই সবগুলোর মধ্যে, তাহলেই এটা হবে ভালো মানের কন্টেন্ট। এবং যদি না পাই তাহলে সেটা আসলে ভালো মানের কন্টেন্ট বলা যাবে না। তারপরে আমরা অনেক সময় কোনো ওয়েবসাইটে অনেক ইনফোগ্রাফিক দেখতে পাই। ইনফোগ্রাফিকগুলো আসলে কি?
এগুলো আসলে কি আপনার একটা ডিজাইন থাকে, হ্যাঁ, খুব লম্বা বা বড় ধরনের কিছু ডিজাইন থাকে এবং সেই ডিজাইনের মধ্যে কন্টেন্টগুলো এভাবে দেওয়া হয় যাতে সেই টপিকটা সম্বন্ধে আপনার খুব ভালো একটা আইডিয়া হয়ে যায়। এখান থেকে আমরা যে কোনো একটা দেখতে পারি, ধরুন এটাই দেখছি। আচ্ছা, দেখেন এখানে কি বলছে যে 6 প্রিন্সিপালস অফ কানেক্টেড লার্নিং, মানে এই যে আপনি যে লার্ন করবেন এটার প্রিন্সিপালগুলো, আদর্শগুলো কি কি, এই যে একটা ছবির মতো দেখানো যাচ্ছে, তাই না? আমরা কিন্তু মানুষজন এখন লেখার চাইতে ডিজাইন, ছবি, ভিডিও এগুলোতে বেশি আকৃষ্ট হয়। তো এই ডিজাইনের মাধ্যমে এবং এই ডিজাইনের ভিতরে ভিতরে যে লেখাগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিচ্ছে যে আসলে এই জিনিসটা কি। এরকম যখন দেখবেন যে ডিজাইন আছে সুন্দর করে এবং ডিজাইনগুলো খুব ভালোভাবে লেখার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেগুলোই আসলে ইনফোগ্রাফিক। এই ইনফোগ্রাফিকগুলো কিন্তু অনেক চাহিদা রয়েছে। ওয়েবসাইটে ইনফোগ্রাফিক ইউজ করলে সেই ওয়েবসাইটের মান, সেই লেখার মান কিন্তু খুব বেড়ে যায়। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ই বুকও দেখতে পাই, তাই না? আমরা দেখেন অনলাইনে অনেক সময় বইগুলো পড়ে থাকি। যেমন দেখেন এখানে অ্যাডভেঞ্চার রিলেটেড কিছু ই বুক রয়েছে, যেমন দি কল অফ ওয়াইল্ড লাইফ। যদি এটা আমরা ক্লিক করি, দেখেন এখানে আমরা অনলাইনে রিডও করতে পারবেন, আবার ফ্রিতে ডাউনলোডও করা যাবে। তো এই যে আমরা যে রিড করছি একটা বই, এই বইয়ের মধ্যে অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে সেই টপিক রিলেটেড। এই এই যে ফুটিয়ে তোলা হয়েছে কিসের মাধ্যমে তোলা হয়েছে? অবশ্যই লেখালেখির মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। লোড হচ্ছে আসলে। এই যে প্রথমে একটা ছবি দেওয়া হয়েছে, তারপরে থেকে কিন্তু লেখাগুলো শুরু। আমরা এক এক করে এক একটা পেজ কিন্তু সুন্দর করে এখানে পড়তে পারবো। তো এইগুলা, এই যে ই বুকটা, এগুলো কিসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে? কন্টেন্টের মাধ্যমে। তাহলে ই বুককে আমরা কন্টেন্ট বলতে পারি। তাহলে আমরা কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছি? কোনো ব্লগ, এই যে আমরা যে ব্লগ পড়ি এগুলা, এই ব্লগগুলো হচ্ছে কন্টেন্ট। আমরা যদি কোনো ইনফোগ্রাফিক দেখতে পাই, সেই ইনফোগ্রাফিকও এক ধরনের কন্টেন্ট। তারপরে ই বুকের মধ্যে যেগুলো থাকে সেগুলো কন্টেন্ট, এবং আমরা যে ভিডিওগুলো দেখতে পাই সেগুলোও কন্টেন্ট। এই সব কিছু আসলে কন্টেন্ট। তো আমরা বুঝতে পারলাম কন্টেন্ট কি এবং কন্টেন্টের টাইপগুলো কী কী। এগুলো হচ্ছে বেসিক নলেজ, এগুলো না বললেও হতো, তারপরেও বলা হয়েছে যে একটু ধারণা যাতে হয়। এখন আসল স্টেপটা হচ্ছে যে হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি আর্টিকেল। আর্টিকেল তো লেখাই যায়, তাই না? কিন্তু সেটা যাতে এসইও ফ্রেন্ডলি হয়, সে আর্টিকেলের মাধ্যমে যাতে আমরা পরবর্তীতে মার্কেটিং করে লোকজন আনতে পারি, ভিজিটর আনতে পারি, সেজন্য আমাদের কি কি করা দরকার, এখন আমরা সেগুলো জানবো। আমরা এই ট্যাবগুলো কেটে দিচ্ছি। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য আমাদের কয়েকটি টিপস মানতে হবে। আপনারা চাইলে টিপসগুলো লিখিয়ে নিতে পারেন অথবা এভাবেও মনে রাখতে পারেন। তো প্রথমত হচ্ছে যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। একটা আর্টিকেলের ভিতরে আমি এর আগেও বলেছিলাম কিওয়ার্ড রিসার্চের সময় যে ভালো কিওয়ার্ড থাকতে হবে। ভালো কিওয়ার্ড না থাকলে কিন্তু সেটা র্যাঙ্ক করা খুবই কঠিন হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। আপনারা এগুলো চাইলে লিখে নিতে পারেন। তো প্রথমে স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের প্রথমে একটা টার্গেট কিওয়ার্ড বের করে নিতে হবে। আমি গত ক্লাসে কিন্তু দেখিয়েছি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সেইভাবে রিসার্চ করে আপনারা একটি ফোকাস কিওয়ার্ড বের করবেন এবং পাশাপাশি অন্যান্য কিওয়ার্ডে বের করবেন, লং টেল কিওয়ার্ডগুলোও বের করবেন, হয়তো সেগুলো দেখিয়েছিলাম। তো ওই ফোকাস যে টার্গেট কিওয়ার্ড সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের টপিক চুজ করতে হবে এবং আমাদের টাইটেলও দিতে হবে যে আমরা যে কন্টেন্ট লিখবো সেটা টাইটেল কেমন হবে। এই কিওয়ার্ড রিসার্চের মধ্যে তাহলে আমরা কি করব, একটি হচ্ছে
কি একটা কিওয়ার্ড টার্গেট করব, লং টেল কিওয়ার্ড টার্গেট করব আমরা এর আন্ডারে। তারপরে কি করতে হবে যে আর্টিকেলের লেন্থ কতটুকু হবে। গুগল কিন্তু খুব লম্বা লম্বা আর্টিকেলগুলো খুব পছন্দ করে, যে আর্টিকেল যত বেশি বড় হয় তত বেশি পছন্দ করে। তবে এই শুধু বড় করলেই কিন্তু হবে না, আমরা হাবিজাবি লিখে বড় করে দিলেই হবে না, সেই লেখার মধ্যে যাতে ইনফরমেশন থাকে। আমি এর আগেও বলেছি এটা খুবই ইম্পর্টেন্ট, যে ভালো ভালো ইনফরমেশন দিতে হবে, সেই ইনফরমেশন থাকতে হবে। এবং তার পাশাপাশি আমাদের লিঙ্ক সংযুক্ত করে দেওয়া যেতে পারে, যে একটা এই লিঙ্কগুলো কীভাবে সংযুক্ত করবে এগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো। তো আমরা কি প্রথমে করলাম যে কিওয়ার্ড রিসার্চ করলাম, কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডটা বের করলাম, ওটার পাশাপাশি ওটার সাথে যে লং টেল কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের বের করে নিতে হবে এবং দেখতে হবে যে আমাদের আর্টিকেলের লেন্থ কতটুকু। নর্মালি আমরা হচ্ছে প্রায় 1000, কমপক্ষে 1000 আর্টিকেল লিখতে পারি, ওয়ার্ড আর্টিকেল। তবে 800-900 এরকম হলেও চলবে, মানে 1000 বা 1000-এর বেশি ওয়ার্ড আপনারা লেখার ট্রাই করবেন প্রত্যেকটা আর্টিকেল। এবং একটা আদর্শ থাকতে হবে, যে আমরা একটা আর্টিকেল 300 ওয়ার্ড লিখলাম আর একটা 1500 ওয়ার্ড লিখলাম, তাহলে কিন্তু সামঞ্জস্য রইল না। আমাদের ওয়েবসাইটে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে, যে আপনার কোনোটা 900, কোনোটা 1000, কোনোটা 1200 এরকম হতে পারে, মানে এইগুলোর 800 থেকে 1200, 1500 এরকমের মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। এখন ধরেন যে আমরা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব, তো কি হতে পারে সেটা, যে হেলথ টিপস। আমরা আর কি ধরে নিলাম যে আমরা হেলথ টিপস নিয়ে লিখবো। এখন হেলথ টিপস নিয়ে যে লিখবো, এটা নিয়ে তো আরও অনেকে লেখালেখি করছে, তাই না? তো প্রথমে আমাদের কাজ হচ্ছে সেগুলোকে অ্যানালাইসিস করা, যে তারা কি রকম লিখছে। এই জন্য আমরা প্রত্যেকটা সাইটে যেয়ে তাদের হচ্ছে ব্লগগুলো দেখব, তারা কি ধরনের লিখেছে, কত ওয়ার্ডে লিখেছে, এগুলো আমরা দেখব। দেখেন এই প্রথম ওয়েবসাইটটা 8 টিপস ফর হেলদি ইটিং, এটা নিয়ে লিখেছে, বেশ বড় একটা আর্টিকেল, মেবি 600-700 ওয়ার্ড হবে। আচ্ছা, দেখলাম। পরের সাইটটা দেখি। আচ্ছা, এগুলো এদের অনেকগুলো ব্লগ, এটা বাদ দিচ্ছি, আমরা সলিড একটা ব্লগকে টার্গেট করছি। আচ্ছা, দেখেন আর্টিকেলগুলো একটু লক্ষ্য করেন আপনারা, কি ধরনের আর্টিকেল তারা লিখছে, কিভাবে লিখছে। আচ্ছা, তো এই 4টা আর্টিকেল দেখে কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আসলে আমরা এগুলা অ্যানালাইসিস করার জন্য সামনে নিয়েছি, যে আমরা একটা টপিকের উপরে একটা আর্টিকেল লিখব। এখন সেই টপিকের উপরে অন্যান্য ওয়েবসাইট তারা কিভাবে কীরকম আর্টিকেল লিখছে। তো প্রথম যে আমরা সাইটটাতে গেলাম, এটাতে 700-800 মতো ওয়ার্ডের আর্টিকেল রয়েছে, কিন্তু এদের ল্যাকিংস কি বলেন তো? এদের ল্যাকিংস হচ্ছে যে এদের ছবি হচ্ছে কম ইউজ করা হয়েছে, ইমেজ খুবই কম ইউজ করা হয়েছে, এটা একটা খারাপ দিক। আমরা প্রতি 100-150 ওয়ার্ডের পর একটা করে ইমেজ ইউজ করার ট্রাই করব। তো এখান থেকে আমরা পেলাম যে আমাদের কি করতে হবে, ইমেজ ইনক্লুড করতে হবে। পরের যে আর্টিকেল, এটাতেও তারা ইমেজ কম ইউজ করেছে। এবং দেখেন প্রথম আর্টিকেলের যে লেখাগুলো, এগুলো কিন্তু রিডেবল ছিল, স্পষ্ট ছিল, কিন্তু এই ওয়েবসাইটের লেখাগুলো কিন্তু খুব একটা স্পষ্ট না, এরকম করা যাবে না, আমাদের ক্লিন লিখতে হবে। এরপরের ওয়েবসাইট তারা খুব ভালো ছবি ইউজ করেছে, কিন্তু এখানে দেখেন ছবি ইউজ করে তাদের লেখাগুলো কিন্তু খুবই কম। হ্যাঁ, তো আমরা ছবি ইউজ করবো এবং লেখাও একটু বেশি বেশি করে দেবো এবং পয়েন্ট করে দিব প্রথমটার মতো।
এবং এইটাতে একটা প্লাস পয়েন্ট কি, যে এরা ভিডিও অ্যাড করেছে, এটা কিন্তু ভ্যালিউ বাড়ায়। আপনার ওয়েবসাইটে আপনার লেখা থাকবে, ইমেজ থাকবে, পাশাপাশি যদি ভিডিও দিয়ে দেওয়া হয় এবং সেটা যদি আপনার নিজস্ব চ্যানেলে ভিডিও হয়, তাহলে সেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে খুব ভালো কাজ করে। যদি না পারা যায় তাহলে আপাতত দেওয়া দরকার নেই, তবে চেষ্টা করা যেতে পারে ভিডিও দেওয়ার, বা পরবর্তীতেও সেটা অ্যাড করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা কি জানলাম, যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে প্রথমে, তারপরে সেটার ফোকাস কিওয়ার্ডের পাশাপাশি লং টেল কিওয়ার্ড বের করতে হবে, এবং আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি বা লিখতে যাচ্ছি, সেই টপিক নিয়ে আগে সার্চ দিয়ে দেখতে হবে যে অন্যান্য ওয়েবসাইট তারা কিভাবে লিখছে, কীরকম লিখছে, এগুলো আমাদের সার্চ দিয়ে বের করতে হবে। দেখেন, এই সার্চ দেওয়ার পাশাপাশি আমাদের কিন্তু এই যে এখানে যে পিপল অলসো আস্ক, এখানে কিছু থাকে, কিছু কোয়েশ্চেন থাকে, তারা কিছু কোয়েশ্চেন করে, মানে এইগুলো লিখে মানুষ সার্চ করে। আমরা এগুলো কিন্তু টার্গেট করতে পারি আমাদের আর্টিকেলের ভিতরে এগুলো দিয়ে দিতে পারি, এগুলার কোয়েশ্চেন, এগুলার অ্যান্সার, এরকম করে আমরা দিয়ে দিতে পারি। তো এইখানে এই পিপল অলসো আস্কের প্রতিও কিন্তু খুব বেশি একটা লক্ষ্য রাখতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ তো গেল, এরপরে আমাদের এই সার্চ ইন্টেন্টটা দেখতে হবে। যেমন দেখেন, আমরা যে এই একটা টপিক দিয়ে আমি বুঝাচ্ছি, হেলথ টিপস লিখে সার্চ দিলাম, এখানে প্রথম হেডিংটা কি ছিল, 10 হেলথি লাইফস্টাইল টিপস ফর অ্যাডাল্টস, তারপর কি ছিল 27 হেলথ অ্যান্ড নিউট্রিশন 8 টিপস। মানে প্রত্যেকটার সাথে কিন্তু মোটামুটি প্রত্যেকটার সাথে কিন্তু নাম্বার ইনক্লুড করা আছে, তাই না? এই যে 20 হেলথ, 5 টিপস, 45 বেস্ট হেলথ টিপস, এই নাম্বারগুলো কিন্তু খুবই স্ট্রং। এগুলো মানে টাইটেলের সাথে নাম্বার ইউজ করলে এটার ভ্যালুটা আরেকটু বেড়ে যায়। এটাকে বলা হয় সার্চ ইন্টেন্ট। হ্যাঁ, মানে কি ধরনের, কী রকম মানুষ সার্চ দিতে পারে এগুলো। তাহলে আমরাও চেষ্টা করব আমাদের টাইটেলেও যাতে নাম্বার থাকে। তারপর আমাদের দেখতে হবে আমরা যে কন্টেন্টটা লিখবো, লেখার পরে সেই কন্টেন্টটা চেক করা যায়। কন্টেন্ট চেক করার জন্য দুইটা ওয়েবসাইট আছে ভালো, খুব এমনিতে তো আমরা গ্রামারলি ইউজ করবোই প্রাইমারিলি, তবে তার পাশাপাশি সেটা ইউজ করার পরে আমাদের আরও দুইটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা চেক করে দেখতে পারি যে আমরা যে কন্টেন্টটা লিখেছি এটার মান কেমন হয়েছে, এটা রিডেবিলিটি কেমন হয়েছে, স্কোরটা কেমন আসে, এগুলো দেখতে হবে। দেখার জন্য প্রথম যে অ্যাপ ওয়েবসাইট আছে সেটা হচ্ছে হেমিংওয়ে অ্যাপ। আপনার এই দুইটা ওয়েবসাইটের কথা লিখে রাখতে পারেন, যে প্রথমে দেখা যাচ্ছে www.hemingwayapp.com, এইটা। আরেকটা হচ্ছে webfx.com। আরও কিছু ওয়েবসাইট আছে ভালো, তবে সেগুলো হচ্ছে প্রিমিয়াম। আমি এই দুইটা ফ্রি ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি। এই দুইটা ওয়েবসাইটে কিন্তু আপনারা খুব সুন্দর করে যে আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে এখানে করতে পারেন। কন্টেন্ট চেক করার জন্য খুব ভালো একটা ওয়েবসাইট। এবং হেমিংওয়ে এডিটর, এটাতে আপনাকে দেখিয়ে দিবে, হ্যাঁ, যে আপনার হচ্ছে কোন জায়গায় বেশি ইউজ করা হয়েছে, অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, বা কোন জায়গায় প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, এগুলো আপনাকে মার্ক করে করে এখানে দেখিয়ে দেবে। তো এইগুলাতে আমরা পরবর্তীতে চেক করবো, আপাতত এগুলো মাইন্ডে রাখেন অথবা লিখে রাখতে পারেন। এতক্ষণ সব প্রাইমারি ধারণা দেওয়া হয়েছে, আশা করি সবগুলো বুঝতে পেরেছেন। এইগুলোর মধ্যে কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে প্রথমে আপনাদেরকে সেগুলো ক্লিয়ার করে দেব। এখন হচ্ছে আমাদের আসল কাজ। এই দুইটা ক্লাসে যা যা করেছি সেগুলো সবগুলো হচ্ছে ডেমো, যে কীভাবে কী করতে হবে আগে থেকে জাস্ট একটা ধারণা দেওয়া। আর এখন যেটা করব সেটাই হচ্ছে আসলে লাইভ। এখন আমরা একটা ওয়েবসাইটে কীভাবে আর্টিকেল আপলোড করতে হয় এবং সেটা কীভাবে অপটিমাইজ করতে হয় সেটা সরাসরি করিয়ে দেখিয়ে দিব। তো আর্টিকেল লিখতে আসলে 2-1 মিনিটে বা আধ ঘন্টাতে হয় না, এটা কিছু সময় লাগে। আমি আগে থেকে লিখে রেখেছি একটা আর্টিকেল আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই আর্টিকেলটা আমি আপলোড করে দেখিয়ে দিব।
যে এই আর্টিকেলটা লেখার জন্য খেয়াল করেন আমাদের আর্টিকেলের প্রথমে কি থাকে, একটা টাইটেল থাকে, তাই না? তো এই টাইটেলের দেওয়ার জন্য আমাদের, আমি আগেও বলেছি, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা। মনে আছে গত ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, সেই কিওয়ার্ড রিসার্চ থেকে আমরা একটা ফোকাস কিওয়ার্ড বের করব। এটার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ফ্রি থিমস ফর গুগল স্লাইডস। এটুকু হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। এখন আমাদের এই ফোকাস কিওয়ার্ডটা থেকে আমাদের টাইটেল বের করতে হবে। তো টাইটেল বের করার জন্য আমাদের একটা ভালো টিপস আছে, যে প্রথমে কি লিখতে হবে, অল ইন টাইটেল। এটা লিখে সেমিকোলন দিয়ে, কোনো স্পেস কিন্তু দেয়া যাবে না, প্রথমত সেমিকোলন দিয়ে আমাদের ফোকাস কিওয়ার্ড কি ছিল, ফ্রি থিমস ফর গুগল স্লাইডস। ফ্রি থিমস ফর গুগল স্লাইডস, এটা লিখে সার্চ দিতে হবে। দেখেন এখানে কতগুলো রেজাল্ট আসে, 3780, মানে 3780টা ওয়েবসাইট এই টাইটেল নিয়ে কাজ করছে। তাহলে কি আমাদের র্যাঙ্কে আসা সহজ হবে? অবশ্যই হবে না। তো এটার আগে বা পরে এমন কিছু লাগিয়ে লাগিয়ে দেখতে হবে যে কোনটায় আমাদের এই রেজাল্টটা কম আসে। আমরা যদি 2020 দেই, তাহলে দেখেন কোথায় 3000 ছিল, এখন কত নেমে এসেছে, 241টা রেজাল্ট, মানে 241 জন এই টাইটেলটা নিয়ে কাজ করছে। এখন আমরা যদি এখানে সিম্পল কথাটা জুড়ে দিই, কত আসে দেখুন। আচ্ছা, এখানে দুইটা রেজাল্ট আসে, দুইটাই কিন্তু অ্যাড, তাহলে আমরা এটা নিতে পারবো না। একেবারেই যেটা সার্চ নেই সেটাও আবার নেওয়া যাবে না। 2020 কেটে দেখি, দেখেন মাত্র 9টা রেজাল্ট আসছে। এখন গত ক্লাসে আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, হয়তো আপনাদের মনে আছে, যে আমরা কিভাবে গোল্ডেন কিওয়ার্ড রেশিওটা বের করবো, তাই না? ক্যালকুলেটর নিয়ে আসি। গোল্ডেন কিওয়ার্ড রেশিও বের করার জন্য আমাদের যে সার্চ ভলিউম, যে ফ্রি থিমস ফর গুগল স্লাইডস, এটা আমাদের যে মেইন ফোকাস কিওয়ার্ড থাকবে, সেটার সার্চ ভলিউমটা কত সেটা আমরা আগে দেখে নিব। দেখেন আমাদের ফ্রি থিমস ফর গুগল স্লাইডস, মানে এটা আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল। এই ফোকাস কিওয়ার্ডের সার্চ ভলিউম শুধু ইউএসএতে দেখাচ্ছে 6600। তো গ্লোবালি আরও বেশি হবে, আপাতত আমরা ইউএসএটাই নিয়ে নিচ্ছি। তো আমাদের কি করতে হবে, এই যে সার্চ ভলিউম, এইটাকে আমরা ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড করব, যে অল ইন টাইটেল লেখার পর আমাদের যে রেজাল্ট আসছে, কয়টা রেজাল্ট আসছে, 9টা, এই 9 দিয়ে আমরা ভাগ দিব। সরি, একটু উলট পালট হয়ে গেছে। আসলে আমাদের সার্চ রেজাল্টের সাথে এই যে সার্চ ভলিউম, এটাকে আমরা ডিভাইড করতে হবে, 9 ভাগ 6600। দেখেন 0.001। গত ক্লাসে আমি একটা ফর্মুলা দেখিয়েছিলাম, যে আমাদের যে এই রেজাল্টটা, যে কয়টা রেজাল্ট আসে অল ইন টাইটেল দেওয়ার পরে, সেই রেজাল্টের সাথে আমাদের ফোকাস কিওয়ার্ডের সার্চ ভলিউম, এটা ভাগ করলে আমাদের যে রেজাল্টটা আসবে, সেটা যদি 0.25-এর কম থাকে, 0.25-এর কম, দেখিয়ে দিচ্ছি, দেখেন 25-এর যদি কম থাকে, লেস দেন 0.25, তাহলে সেটা খুবই ভালো একটা কিওয়ার্ড হবে, ভেরি গুড কিওয়ার্ড। যদি এটা 0.25 থেকে 1-এর মধ্যে থাকে, মাঝামাঝি থাকে, তাহলে এটা চলে, মোটামুটি গুড। কিন্তু যদি এটা গ্রেটার দেন 1 থাকে, 1-এর চাইতে যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা সেটা নিব না, সেটার জন্য আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো বোঝা গেছে যে আমাদের আমাদের যে এই রেশিওটা কতর মধ্যে থাকলে আমরা নিব। আমাদের
0.25 থেকে 1 নিলেই হয়, বা 0.25-এর লেস নিলে সবচাইতে ভালো হয়। এখানে দেখেন 0.001 কতটা কম আছে, তার মানে এইটা নিয়ে আমাদের মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের র্যাঙ্ক করা খুবই ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা টাইটেলও পেয়ে গেলাম আর হচ্ছে ফোকাস কিওয়ার্ডও পেয়ে গেলাম। এই টাইটেলের আন্ডারে হচ্ছে আমাদের কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে। আচ্ছা, তো আর্টিকেল লেখার জন্য আগে আমরা দেখি যে আমাদের এই কিওয়ার্ডের উপরে কম্পিটিটর সাইটগুলো কেমন, তারা কি কি কাজ করছে, কীরকম কাজ করছে। এখানে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো হচ্ছে আসলে কম্পিটিটর ওয়েবসাইট। আমরা যে টাইটেলটা নিয়ে লিখতে যাচ্ছি সেটা নিয়ে অলরেডি তারা লিখেছে এবং তারা কেমন লিখেছে এটা আমাদের দেখার বিষয়। তো প্রথম যে সাইটটা হচ্ছে সেটা হচ্ছে slidescarnival.com। এখানে হচ্ছে তারা কিন্তু খুব বেশি লেখালেখি করে নাই। তাদের প্রোডাক্ট আছে, টেমপ্লেটগুলো, স্লাইডগুলো, সেগুলো তারা শো করেছে। আচ্ছা, এরপরের ওয়েবসাইটটাও সেম একইভাবে তাদের প্রোডাক্টগুলো শো করানো হয়েছে। এই ওয়েবসাইটে কিছু লেখা আছে, দেখেন লেখাগুলো মোটামুটি সুন্দর করে লেখা হয়েছে, পয়েন্ট আছে, ছবি আছে, ডাউনলোডের পেজ আছে, ভালো, এটা খুব ভালো। এই পরেরটা হচ্ছে এরাও তাদের প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছে। তো খুব বেশি একটা ওয়েবসাইট কিন্তু পাওয়া যায় না যে ওইভাবে করে লিখছে, তাই না? এখন আমাদের লেখা স্টার্ট করার আগে আমরা এই লেখাগুলো, আমাদের আর্টিকেলটা অবশ্যই আমরা গ্রামারলি অ্যাপে যেয়ে লিখব। গুগলে আপনারা সার্চ দেবেন গ্রামারলি, এটার এক্সটেনশনও অ্যাড করা যায়, আবার এভাবে লেখাও যায়। আপনারা সাইন আপ করে নেবেন গ্রামারলিতে, যেখানে অ্যাড টু ক্রোম, ইটস ফ্রি। এখানে ক্লিক করলে আপনাদের সাইন আপের অপশন আসবে। এই যে এখান থেকে আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন, করে নিয়ে সেখানে লিখবেন। এখানে হচ্ছে খুবই একটা হেল্পফুল একটা অ্যাপ এটার প্রিমিয়াম ভার্সন তো আছেই, ফ্রি ভার্সনটাও এমন পরিমাণে সার্ভিস দেয় যেটা বলার মতো না, খুব ভালো সার্ভিস দিচ্ছে। আমার খুব পছন্দের একটি অ্যাপ। এখানে আপনারা গ্রামারলি অ্যাপে যেয়ে হচ্ছে আপনাদের আর্টিকেলটা লিখবেন। আপাতত আমি আমার ওয়ার্ড ফাইলে যেটা লেখা আছে এটা আসলে গ্রামারলিতেই লেখা হয়েছে, সেখান থেকে কনভার্ট করে ওয়ার্ডে আনা হয়েছে, ওয়ার্ড ফাইলে। আচ্ছা, তাহলে আমরা ফোকাস কিওয়ার্ড পেয়ে গেলাম, ফ্রি থিংস ফর গুগল স্লাইডস, মনে রাখবেন এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। তারপরে টাইটেল পেয়ে গেলাম, টাইটেল হচ্ছে সিম্পল ফ্রি থিংস ফর গুগল স্লাইডস, আমাদের আর্টিকেলটাও পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ড্যাশবোর্ড, আপনাদের যে জ্যাম্পে অবশ্যই ড্যাশবোর্ড আছে সেম দেখতে, এটা হচ্ছে লাইভে করা হচ্ছে আমাদের ডব্লিউপি ওয়্যার কোডের ওয়েবসাইটের জন্য। নতুন যে ওয়েবসাইটটি রয়েছে দ্য বেস্ট ডগ হাউস, ওটার জন্য আসলে তেমনভাবে কোনো আর্টিকেল লেখা হয়নি, এবং আমি ওটাতে প্রথমে যে আর্টিকেলটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে পিলার আর্টিকেল। পিলার আর্টিকেল বলতে কোন আর্টিকেলকে বোঝাচ্ছে, যে একটা ওয়েবসাইটে আমরা একটা বিল্ডিং তৈরি করার জন্য প্রথমে পিলার দিতে হয়, তাই না? পিলারের উপরেই কিন্তু পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। তো আমাদের ওয়েবসাইটটা যে রিলেটেড, সেই রিলেটেড একটা আর্টিকেল লিখতে হবে, এবং সেই আর্টিকেল অনেক বড় হতে হবে, 5,000 10,000 ওয়ার্ডের। তো মোটামুটি 10,000 ওয়ার্ডে লিখলেই হবে। আমাদের হচ্ছে প্রথম ক্লাসে আপনাদের অবশ্যই বোঝানো হয়েছিল যে অথরিটি সাইট আর নিশ সাইট, তাই না? নিশ সাইট হচ্ছে যে শুধুমাত্র একটা টপিকের উপরে লেখা হচ্ছে, আর অথরিটি সাইট হচ্ছে যে একটা ব্রড টপিক, যে ওটার মধ্যে অনেকগুলো টপিক চলে আসে, এরকম হচ্ছে অথরিটি সাইট। তো আপনারা যদি একটা অথরিটি সাইট ক্রিয়েট করেন সেটার জন্য আপনারা মিনিমাম 3টা পিলার আর্টিকেল দিবেন, 10,000 করে 30,000 ওয়ার্ডে পিলার আর্টিকেল থাকতে হবে। আর যদি একটা নিশ সাইট করেন তাহলে সেটার জন্য একটা পিলার আর্টিকেল হলেই হবে। তো বেস্ট ডগ হাউসের জন্য আমরা পিলার আর্টিকেল দিব, সেগুলো হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা যত তাড়াতাড়ি কাজগুলো শিখে যাবেন আমাদের জন্য ততই বেটার হবে।
আমরা পরবর্তীতে এই কাজগুলোতে আগাতে পারবো। তো আপাতত আমি ডাব্লিউপি ওয়্যার কোডারে হচ্ছে আর্টিকেল সাবমিট করে দেখিয়ে দিচ্ছি। সব ওয়েবসাইটে আর্টিকেল সাবমিটের সিস্টেম একই রকম, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করছি। তো এখানে এই ড্যাশবোর্ডে আসার পর দেখেন পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। তো অ্যাড নিউতে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। দেখেন এখানে অ্যাড টাইটেল লেখা আছে। তো অ্যাড টাইটেলের জায়গায় আমরা এই ওয়ার্ড ফাইল থেকে এই সেম টাইটেলটা নিয়ে আসব। একটা জিনিস খেয়াল রাখবেন, টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই ক্যাপিটালে দিতে হবে, তা না হলে দেখতে খারাপ দেখায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল হয়ে গেল। আর আমাদের যে মেইন বডি, সেই বডিটা আমরা নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে 1043টা ওয়ার্ড আছে। টাইটেল বাদে 1043টা ওয়ার্ড আছে। তো চেষ্টা করবেন মিনিমাম 1000 বা 800-900 এরকম ওয়ার্ডের হচ্ছে আর্টিকেল লেখার জন্য। যত বড় আর্টিকেল হবে তত বেশি সেটাতে ইনফরমেশন থাকবে এবং গুগলের চোখে সেটা তত বেশি ভালো হবে। তো আমরা আর্টিকেলটা এনে এখানে বসিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে ক্লিক করার পর এখানে আমাদের কোনো কিছু আসছে না, এটার সেটিংয়ে একটু প্রবলেম আছে। তো আমরা আবার হচ্ছে ডাব্লিউপি ওয়্যার কোডার অ্যাডমিন প্যানেলে ঢুকবো। এখানে আসার পর দেখেন নিচের দিকে এই যে সেটিংসের অপশন আছে। এই সেটিংস থেকে আমরা যাব পার্মালিঙ্কসে। পার্মালিঙ্কসে আসার পর এখানে এই যে পোস্ট নেম, এই পোস্ট নেমে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে এটাকে সেভ চেঞ্জেস করে দিতে হবে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু পার্মালিঙ্ক অপশনটা আগে আসেনি। প্রথমত সেভ ড্রাফট করে নিব, না হলে কোনো কারণে যদি কম্পিউটার অফ হয়ে যায় বা ইলেকট্রিসিটি চলে যায় তাহলে কিন্তু আমাদের পুরো কাজটা চলে যাবে। এর জন্য কিছু কিছু কাজ করে আমরা পাবলিশে দিব না, পাবলিশ একেবারে লাস্টে আমরা সেভ ড্রাফট করে নিব। এখন দেখেন এই যে https://simplefreethemes4google-slides, এটা হচ্ছে পার্মালিঙ্ক। আমাদের যে এই যে ওয়েবসাইটের নিচে প্রত্যেকটা ওয়েবসাইটের এই যে পাশে যে থাকে সিম্পল প্রেজেন্টেশন, এই যে সিম্পল, হ্যাঁ, এগুলোই হচ্ছে পার্মালিঙ্ক সাইডে যে থাকে এই যে। তো এই পার্মালিঙ্কটা অবশ্যই ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে না। তো প্রথমে এটা ঠিক করে নিলাম। এখন আমাদের একটা আর্টিকেল রিডেবল হতে হলে এবং এসইও ফ্রেন্ডলি হতে হলে আমাদের কিছু জিনিস মাইন্ডে রাখতে হবে। আমাদের যে ফোকাস কিওয়ার্ড আছে সেটা একটা ডেন্সিটি আছে আর্টিকেলের উপর ডিপেন্ড করে। আমাদের আর্টিকেল যদি 1000 ওয়ার্ডে হয় তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা সে আর্টিকেলের মধ্যে কতবার থাকতে হবে? এই ডেন্সিটিটা হচ্ছে 1.5%। মানে আমাদের যদি 100টা ওয়ার্ডে আর্টিকেল হয়, 100 ওয়ার্ডের মধ্যে আমাদের এটা থাকবে কত? 1.5 বার। এবং যেহেতু আমাদের আর্টিকেলটা হচ্ছে 1000 ওয়ার্ডের, তাহলে সেই অনুযায়ী 1.5% হিসেবে আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড থাকা দরকার হচ্ছে 15টা, মিনিমাম 15টা। 16-17টা থাকলেও কোনো সমস্যা নেই। তো আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল ফ্রি থিমস ফর গুগল স্লাইডস। দেখেন কতবার আছে? 15 বার আছে, মানে এটার ক্রাইটেরিয়াটা পূর্ণ করেছেন, মিনিমাম 15 বার থাকতে হবে। আচ্ছা, আরেকটা প্রধান কারণ, মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট প্যারাগ্রাফ লেখা হয়, এই ফার্স্ট প্যারাগ্রাফে যে কোনো লাইনে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, যে কোনো লাইনে আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। যে দেখেন ফোকাস কিওয়ার্ডটা আছে, এটা এসইওর জন্য খুবই হেল্প করে। আচ্ছা, তারপরে আমাদের এই যে এখানে আমাদের এগুলো কিন্তু হেডিং দিয়ে দিতে হবে। আমাদের H1, H2, H3, H4 মানে H6 পর্যন্ত হেডিং হয়।
আমাদের আর্টিকেলের উপর ডিপেন্ড করে কিভাবে লেখা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে হেডিং অ্যাড করে দিব। এই যে ওয়াই ইউজ গুগল স্লাইডস, হেডিং করার জন্য এখানে ক্লিক করে এখান থেকে এই হেডিং অপশনটা চুজ করতে হবে। এখান থেকে আমাদের বলে দিতে হবে যে এটা H2 নাকি H3, তো এটা H2 থাক, H2 হেডিং। গুগল স্লাইডস থিম হিস্ট্রি, এগুলো আমরা সবগুলা H2 হেডিং দিয়ে দেব। আচ্ছা, এই যে এইখানে যে কিছু কথা আছে যে হাউ ডু আই মেক গুগল স্লাইডস লুক প্রিটি, এটা কি আমরা H3 হেডিং দেব। তো H3 করার জন্য এখানে দেখেন, এখানে ক্লিক করলে ড্রপ ডাউনে H3 H4 আপনার যেটা ইচ্ছে আপনি সেটা অ্যাপ্লাই করে দেবেন। এটা আমরা H3 হেডিং দেব। আরেকটি ইম্পর্টেন্ট কথা, আপনাদের আর্টিকেলের অবশ্যই একটা কনক্লুশন রাখতে হবে। আমাদের যেমন প্যারাগ্রাফের প্রথম দিকে, হ্যাঁ, যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা ছিল ফার্স্ট প্যারাগ্রাফে, একইভাবে লাস্ট প্যারাগ্রাফে একেবারে কনক্লুশনের দিকেও কিন্তু আমাদের এই ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। ফ্রি থিমস ফর গুগল স্লাইডস। দেখেন আমাদের এই পাশে, এই ইউজ টেক্সটের এই পাশে কিন্তু অলরেডি রিডেবিলিটিতে গুড চলে আসছে, মানে এটা রিডেবিলিটি ভালো। রিডেবিলিটি ভালো হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করলেই আপনার রিডেবিলিটি এমনি এমনি ভালো হয়ে যাবে। সেগুলো কি কি? প্রথমত আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনার টাইটেলে থাকতে হবে। আপনার যে মেইন টাইটেল H1 হেডিং, এই H1-এ থাকতে হবে। আপনার যে H2 আছে, এই যে H2, এগুলোকে বলা হয় সাব হেডিংস। এই সাব হেডিংসগুলোতে আপনার হয় ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, আর না হয় ফোকাস কিওয়ার্ডের রিলেটেড কিছু থাকতে হবে। যেমন আমরা গুডের পরিবর্তে আমরা কিন্তু ফাইন দিতে পারি, আমরা নাইস দিতে পারি, তাই না? গুডই যে দিতে হবে তেমন না, গুগল কিন্তু এটা ধরে নেয় যে এটাই হচ্ছে এটার সিনোনিম। তো এই ক্ষেত্রে আমরা সিনোনিমগুলো ইউজ করতে পারবো H2 হেডিংয়ে। যে দেখেন গুগল স্লাইডস, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আছে। গুগল স্লাইডস থিমস রিলেটেড কিছু কথা, বাট আমরা এই সাব হেডিংগুলোতে দিব। তৃতীয় কথা হচ্ছে যে আমাদের ওই প্যারাগ্রাফের ফার্স্টে এবং লাস্টে, লাস্টের লাইনগুলোতে এবং ফার্স্টের লাইনগুলোতে অবশ্যই আমাদের মেন কিওয়ার্ডটা থাকতে হবে। তারপরে আমাদের কিছু ট্রানজিশন ওয়ার্ড থাকে। ট্রানজিশন ওয়ার্ড বলতে যেমন অ্যান্ড টু মেক, এখানে অ্যান্ড ইউজ করা হয়েছে। অলসো, হ্যাঁ, যে মোর ওভার, এগুলো হচ্ছে কি ট্রানজিশন ওয়ার্ড, মানে কি এঙ্গেজিং ওয়ার্ড। যে আমি যে আর্টিকেলটা লিখেছি এটা এমন হতে হবে যে আপনি যখন পড়ছেন আর্টিকেলটা মনে হবে যে আমি আপনার সাথে কথা বলছি, আপনার আমার মধ্যে এঙ্গেজিংটা বাড়াবে। এই বাড়ানোর জন্য কিছু ওয়ার্ড আছে, সেগুলোকে বলা হয় ট্রানজিশন ওয়ার্ড। আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন যে ট্রানজিশন ওয়ার্ড কোনগুলো। মূলত এই যে অলসো, বাট, হ্যাঁ, অ্যান্ড, তারপর হচ্ছে মোরওভার, দেয়ারফর, ফর দ্য রিজন, এইগুলো। প্রাইভেসি এরিয়া দেখাচ্ছেন যাব না, আপনারা হচ্ছে এটা একটু দেখে নেবেন। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি আমাদের হেডিংগুলা সব দেওয়া হয়েছে। হেডিং ক্লিয়ার হওয়ার পর আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু ইমেজও বসাতে হবে। আচ্ছা, ইমেজ বসানোর আগে আমি লং টেল কিওয়ার্ডের কথা আপনাদেরকে বলেছিলাম, তাই না? তো লং টেল কিওয়ার্ড বের করার জন্য আমাদের কিছু সিস্টেম আছে। সিস্টেম কি? খুবই সিম্পল। গুগলে আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে, হ্যাঁ, সেই ফোকাস কিওয়ার্ডটা বা টাইটেলটা, যেটাই ধরেন, আমরা ফোকাস কিওয়ার্ডটাই দিলাম। ফোকাস কিওয়ার্ডটা লিখে সার্চ করলে এই যে দেখেন এখানে একটা ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো সাজেশন দেখা যায়, তাই না? এই যে সিম্পল গুগল স্লাইড থিমস, গুগল স্লাইড টেমপ্লেটস ফর টিচার্স, ক্রিয়েটিভ পাওয়ারপয়েন্ট, এইগুলো হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমাদের যে আর্টিকেল আছে এই আর্টিকেলের মাঝে মাঝে, হ্যাঁ, মাঝে মাঝে বসিয়ে দিতে হবে। এই যে বসানো হয়েছে, এই যে বসানো হয়েছে, এটা আপনাদের দেখানোর জন্য আমি ইচ্ছে করে ইটালিক ফর্ম আর বোল্ড ফর্ম করে লিখেছি। এই যে মাঝে মাঝে আরও বসানো হয়েছে, এখানে বোল্ড করা নেই, কারণ এত বোল্ড করলে আবার পাবলিশ করলে খুব খারাপ দেখায়। আমি জাস্ট এখানে মেন কিওয়ার্ডটা
হাইলাইট করেছি। এখানে ভিতরে ভিতরে বসে দিতে হবে, তবে এরকমভাবে বসানো কিন্তু যাবে না যে মনে হচ্ছে আপনি জোর করে বসিয়েছেন, যাতে ওই লাইনটার সাথে মিলে। যেমন দেখেন এই লাইনটা, দ্য ফ্রি থিংস ফর গুগল স্লাইডস উইল ডু দ্য টাস্ক ফর ইউ। এটা কিন্তু এমন মনে হচ্ছে না যে এটা জোর করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে ন্যাচারালি এসেছে। এরকম ন্যাচারালি আনতে হবে, আপনার কথার মাধ্যমে ওটা চলে আসতে হবে। তো এখান থেকে এগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে দেখেন সার্চ ভলিউম আছে, তো মোটামুটি 100-র উপরে যদি সার্চ ভলিউম থাকে সেটাই নেওয়া যাবে। 100-র নিচে যেগুলো থাকবে ওগুলো না নিলেও হবে, তবে যদি আপনার এখানে খুব কম আসে তাহলে সেগুলোও নিয়ে নেবেন। 5-6টা 7টা অ্যাটলিস্ট নেবেন। এখানে আরেকটা সিস্টেম হচ্ছে যে এলএসআই গ্রাফ, একটা ওয়েবসাইট আছে। এই যে এলএসআই কিওয়ার্ড জেনারেটর, এখান থেকে অনেকগুলো লং টেল কিওয়ার্ড আপনারা পাবেন, সেগুলো ইউজ করা যাবে। এই এলএসআই গ্রাফ এখানের মধ্যে আপনার যে ফোকাস কিওয়ার্ড সেটা বসিয়ে সার্চ দিলেই হবে। জেনারেটে ক্লিক করলে আপনার অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে এই রিলেটেড, তখন সেগুলো নিয়ে আপনি একইভাবে এই যে এখানে এই ওয়ার্ডগুলোর আর্টিকেলের মাঝে মাঝে আপনি সেগুলো বসিয়ে দিবেন। তবে এলএসআই গ্রাফ হচ্ছে প্রতিদিন আপনাকে ফ্রিতে 3টা কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, 3টা বেশি দিবে না। তো ওই হিসেবে আপনারা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। তো লং টেল কিওয়ার্ড কীভাবে পাওয়া যায় অবশ্যই বুঝতে পেরেছেন, যে গুগলের মাধ্যমে, গুগল থেকে আমরা যে সাইটে সাজেশনগুলো দেয় সেগুলো নিতে পারি, এলএসআই গ্রাফ থেকে নিতে পারি, আর এই যে পিপল অলসো আস্ক, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এইগুলোও আমরা হচ্ছে লং টেল কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। আমাদের কিন্তু শর্ট টেল থেকে লং টেল কিওয়ার্ড বেশি কাজ করে, যদি এটা সার্চ ভলিউম একটু কম, তবে কম্পিটিশন খুবই লো। তো এইগুলা ভিতরে আমাদের আর্টিকেলে থাকলে র্যাঙ্ক করাটা খুবই ইজি হবে। আচ্ছা, এবার এই যে এরকম সাদামাটা আর্টিকেল কিন্তু খুব বোরিং লাগে, তাই না? এর মাঝে মাঝে যদি পিকচার অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি কিছু পিকচার অ্যাড করে রেখেছি, আসলে এখানে সেই ফাইলটা নেই, আমার অন্য পিসিতে আছে। তো আমি আপনাদেরকে ডেমো হিসেবে কিছু পিক দেখিয়ে দিই। পিকচার কালেক্ট করার জন্য আপনারা ভালো যে ওয়েবসাইটগুলো আছে, আমি 2-3টা ওয়েবসাইট ইউজ করি, সেগুলো থেকে নেবেন। freepik.com নাম তো অবশ্যই শুনেছেন। এখানে খুব হাই রেজুলেশনের খুব ভালো মানের ছবি পাওয়া যায়, এর জন্য আমরা এখান থেকে নিব। পিক্সাবে আছে আনস্প্ল্যাশ। তো এই 3টা ওয়েবসাইট থেকে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নেবেন, তাহলে ইমেজ কোয়ালিটি খুব ভালো পাবেন। আমি সুবিধার্থে আগে থেকেই কয়েকটি ইমেজ ডাউনলোড করে এবং সেগুলো এডিট করে রেখেছি। হ্যাঁ, আপনারা শুধু ডাউনলোডই করবেন না, সেগুলো কিন্তু এডিটও করবেন। এবং আপনাদের ওয়েবসাইটের ইমেজের জন্য একটা সাইজ আছে, ফটোশপে নিয়ে আগে ইমেজগুলো নামাবেন, নামিয়ে সেটা ফটোশপে নিয়ে এডিট করেন বা নাই করেন, সেটা একটা সাইজের মধ্যে ফেলে নেবেন। সাইজটা হচ্ছে 640x360 এরকম একটা সাইজ আছে, সেই সাইজের হতে হবে। আর ছবিগুলোর ডিটেলসে যে প্রপার্টিসে যে ওখানে কিন্তু অবশ্যই আপনারা ঠিক করে নেবেন। এই যে দেখেন, উইডথ হচ্ছে 640 আর হাইট হচ্ছে 360, এরকম পিক্সেলে দিতে হবে। আর রেজুলেশন আপনার অবশ্যই 100 কিলোবাইটের নিচে থাকতে হবে। দেখেন এখানে হচ্ছে 96। তো এই দুইটা শর্ত মেনে হচ্ছে আপনারা ইমেজগুলো এডিট করবেন। এখন ইমেজগুলো যখন এডিট হয়ে যাবে, অনেক সময় এডিট হওয়ার পর সেগুলো 100 কিলোবাইটের বেশি থাকে। তো এইটা ঠিক করার জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে TinyPNG। TinyPNG-তে আপনার যে ইমেজ সেগুলো ড্রপ করে ডাউনলোড করে ফেললেই সেটা হয়ে যাবে, কম্প্রেস হয়ে যাবে। অবশ্য এর আগে ক্লাসে আপনাদের স্যার দেখিয়েছেন, এজন্য আমি নতুন করে আর দেখাচ্ছি না।
তো টাইনি পিএনজি থেকে করে নেবেন। তারপরও যদি না হয় ফটোশপে যেয়ে সেভ ফর ওয়েবে দিয়ে করে নেবেন। অর্থাৎ আপনারা দেখবেন যে যেইভাবে আপনাদের ভালো হয় 100 কিলোবাইটের নিচে হতে হবে পিকচারগুলো, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আমরা এই পিকচারগুলো অ্যাড করে দেব। কীভাবে অ্যাড করতে হয় দেখেন, ওয়াই ইউজ গুগল স্লাইড থিমস থিওরি। আচ্ছা, ধরে নেন যে আমরা এখানে একটা পিকচার দেবে, যে দেখেন এখানে খালি জায়গায় মাউস পয়েন্টারটা রাখলে কিন্তু একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, তাই না? এখানে অ্যাড ব্লক করা যায়, আপনারা অ্যাড ব্লক করবেন। করে এখানে দেখেন ইমেজ আছে, এখানে ইমেজ থেকে আপনাদের মিডিয়াতে যদি থাকে রাখা থাকে আগে থেকে তাহলে দিবেন, না হয় কম্পিউটার থেকে যদি আপলোড করতে চান এখানে আপলোডে ক্লিক করবেন। আপনাদের যেখানে আপনাদের ফাইলটা রাখা আছে সেখান পর্যন্ত যাবেন। নেন এইটা দিতে যাচ্ছি, জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবেন। দেখেন এইখানে আসার পর এই যে সাইডে আমাদের একটা অল্ট টেক্সট মানে অল্টারনেটিভ টেক্সটের বক্স আছে। এখানে অবশ্যই আপনার যে মেইন ফোকাস কিওয়ার্ড আছে সেইটা দিয়ে দেবেন, এটা খুবই হেল্পফুল। আর এখানে চাইলে হচ্ছে আপনারা এখানে ক্যাপশন দিতে পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। এখান থেকে আপনারা হচ্ছে এটা সেন্টার অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারবেন, যে এটা মাঝখানে থাকবে নাকি এক সাইডে থাকবে, হ্যাঁ, নাকি ফুল ওয়েডেতে থাকবে, এগুলো ঠিক করে নিতে পারেন। আপাতত এরকমই থাক। এখানে যদি আরেকটা ইমেজ দিতে চান একইভাবে অ্যাড ব্লক করে ইমেজগুলো এনে বসিয়ে দেবেন। আপনার ইমেজের সাথে লেখা যাতে মিল থাকে সেদিকটা লক্ষ্য করবেন। ইমেজগুলো অ্যাড করার পর এখন দেখেন আমাদের যে ইয়োস্ট এসিও এখানে রিডেবিলিটিটা ঠিক আছে, কিন্তু এসিও অ্যানালাইসিসটা এখনও ইমপ্রুভ করা হয়নি। তো এটা করার জন্য আমাদের প্রথমে আমাদের যে টাইটেলটা আছে সেটা আমরা কপি করে নেব। নিচের দিকে যে দেখবেন যে এখানে এই যে ফোকাস কি ফ্রেজ, ফোকাস কি ফ্রেজের জায়গায় আমাদের যে ফোকাস কি ফ্রেজ আছে যে ফ্রি থিমস ফর গুগল স্লাইডস, এটা দিয়ে দিতে হবে। এখানে দেখেন এডিট স্নিপ্ট, এখানে ক্লিক করলে যে এসইও টাইটেল যেটা এখানে আসবে, এগুলো আমরা সব কেটে দেব। কেটে দিয়ে আমাদের যে মেইন টাইটেল আছে সেটা বসাবো। সেটার পাশাপাশি আমরা আরও কিছু লিখে দিতে পারি, যে বেস্ট থিমস ফর প্রেজেন্টেশন, এরকম কিছু লিখে দিলাম। আর এই স্ল্যাগটা হচ্ছে আমাদের যে পার্মালিঙ্ক ছিল সেই পার্মালিঙ্কটাই কিন্তু এই স্ল্যাগটা নিয়ে নেবে। আর মেটা ডিসক্রিপশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের এখানে মেটা ডিসক্রিপশন লিখতে হবে। মেটা ডিসক্রিপশনে ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। তো আপাতত আমি এখান থেকে কিছু আপনার মেটা ডিসক্রিপশনটা এভাবে লিখবেন যে 2-3 লাইনের যাতে হয়, এবং সেটার মধ্যে আমাদের যে মেইন কিওয়ার্ড আছে ফোকাস কিওয়ার্ড সেটা যাতে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার থাকে, বা ওটার সিনোনিমগুলো থাকলেও চলবে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু এসিও অ্যানালাইসিসটা গ্রিন হয়ে গিয়েছে, তাই না? তার মানে আমাদের মেটা ডিসক্রিপশনে এই যে এইগুলা গুগল স্লাইডস ফ্রি থিমস এগুলো কিন্তু অটোমেটিক্যালি ধরে নিয়েছে। এখন মেটা ডিসক্রিপশনটা আসলে কি? আমরা যখন কোনো কিছু লিখে সার্চ দিই, হ্যাঁ, তখন এই যে উপরে থাকে তার
পার্মালিঙ্কটা, তারপরে থাকে তার টাইটেল, এবং নিচে এই যে কিছু দুই এক লাইনে বর্ণনা থাকে না, এটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। অনেক সময় এই বর্ণনা পড়েই কিন্তু আমরা ডিসাইড করি যে আমরা এই সাইটের ভিতরে যাব কি যাব না। তো এই মেটা ডেসক্রিপশনটা অবশ্যই ভেবে চিন্তে সুন্দর করে লিখে দিতে হবে, র্যান্ডমলি দিয়ে দিলেই কিন্তু হবে না। আর যদি আপনি মেটা ডেসক্রিপশন না দেন তাহলে গুগল অটোমেটিক্যালি আপনার প্যারাগ্রাফের যে প্রথম 2-3টা লাইন আছে সেটা দিয়ে দেবে, কিন্তু সবসময় তার প্রথম 2-3 লাইনে আমাদের সব কিছু লেখা থাকে না, তাই না? এটা একটা সামারি হিসেবে আমরা মেটা ডেসক্রিপশনে দিয়ে দেব। তো সব কিছু মোটামুটি ঠিক আছে আমাদের এখানে। ঠিক আছে, এখন এটা আমরা যদি দেখতে চাই যে আসলে কেমন হবে আমাদের ইতে সাইটের মধ্যে, তাহলে আমরা যেখানে প্রিভিউ অপশন আছে এই প্রিভিউতে দেখে আমরা দেখতে পারবো যে ওয়েবসাইটে এটা পাবলিশ করলে এটা কেমন দেখাবে। এই যে দেখেন, আচ্ছা এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিচার পোস্ট। হ্যাঁ, ফিচার ইমেজ দেওয়া। এই যে দেখেন এখানে পার্মালিঙ্ক ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি অবশ্যই আপনি চুজ করে দিতে পারেন যে এটা আপনার কোন ক্যাটাগরিতে যাবে। আপনার ওয়েবসাইটে অনেকগুলো মেনু আছে, সেই মেনুর মধ্যে থেকে কোনটায় যাবে, এটা ফ্রি থিমসে যাবে, এটার জন্য এটাতে আমরা ক্লিক করে দিলাম। মানে আপনি ট্যাগস দিতে পারেন কিছু ভালো মানে কিওয়ার্ডগুলো এখানে আপনি বসে দিতে পারেন। এরকম 5-6টা ট্যাগ আপনারা দিয়ে দিবেন। আর এই যে ফিচার ইমেজ, এখানে মানে আপনার পোস্টে ফিচার ইমেজটা কি, যে আপনার পোস্টের প্রথমে শুরুর দিকে যে ছবিটা থাকবে সেটা হচ্ছে ফিচার ইমেজ। তো এখান থেকে আমরা আমাদের ফিচার ইমেজ দিব, মানে এইটা এখানে আপলোড হতে থাক। এখানে যে অল্টার টেক্সট, এখানে অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ডটা বসে দিতে হবে। সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করলেই ফিচার ইমেজটা সেট হয়ে যাবে। সব কিছু যখন হয়ে যাবে তখন আপনার এখান থেকে পাবলিশ করে দেবেন, এখানে ক্লিক করলে এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। আসুন দেখি আমাদের আর্টিকেলটা দেখতে কেমন হয়েছে। এই যে আমাদের আর্টিকেল, যে সিম্পল ফ্রি থিমস ফর গুগল স্লাইডস। এই যে দেখেন প্রথমে কিছু লেখা আছে, ইমেজ, এই যে আমাদের ফিচার ইমেজ প্রথমে চলে আসছে। ঠিক আছে, তো এইটা হয়ে গেছে আমাদের আর্টিকেল। তো এইভাবে করে আপনাদের সুন্দর করে গুছিয়ে আর্টিকেলগুলো লিখতে হবে। তো আর্টিকেল লেখা এবং অপটিমাইজ করে দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দিতে। তো এখন লাস্টলি আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি যে অন পেজ এসইওর জন্য, মানে একটা কিওয়ার্ড সুন্দরভাবে অপটিমাইজ যাতে করা যায় সেজন্য আপনাকে কি করতে হবে, আপনার অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, এবং আপনার যে টাইটেল আছে সেই টাইটেলের মধ্যে অবশ্যই কিওয়ার্ডটা থাকতে হবে। আর আপনার যে ইমেজগুলো আপনি ইউজ করবেন অবশ্যই সেগুলো অপটিমাইজ করে নিতে হবে। 100 কিলোবাইটের কম এটা সাইজ হতে হবে, না হলে কিন্তু আপনার যে স্পিড যেটা আছে ওয়েবসাইটের সেই স্পিডে ইফেক্ট করবে। তারপরে লং টেল কিওয়ার্ড বের করে নিতে হবে। শর্ট টেল কিওয়ার্ডের সাথে সাথে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কন্টেন্ট থাকতে হবে, এবং ভালো মানের কন্টেন্ট থাকতে হবে।
তারপর হচ্ছে H2 H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আপনারা ট্যাগ ইউজ করতে পারেন। তবে H2 ট্যাগের মধ্যে চেষ্টা করবেন যে ফোকাস কিওয়ার্ডটা যাতে থাকে এবং সেটার সাথে সাথে সেটার ভ্যারিয়েশন মানে কিওয়ার্ডের সিনোনিমগুলো যাতে H2 ট্যাগগুলোতে থাকে। টাইটেলটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন। আর কিওয়ার্ড অবশ্যই আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে এবং শেষের দিকে অবশ্যই কনক্লুশন দেওয়ার চেষ্টা করবেন। সেই কনক্লুশনের সাথে আপনার হচ্ছে মেইন কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ডটা যাতে থাকে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে সুন্দর করে আশা করছি আর্টিকেল লিখবেন। আপনাদের হোমওয়ার্ক আমি দিব অবশ্যই। আজকে যেভাবে আর্টিকেল আপলোড করে অপটিমাইজ করে দেখিয়ে দেওয়া হয়েছে এরকম আপনারা প্রত্যেকে আমাদের দ্য বেস্ট ডগ হাউসের জন্য হ্যাঁ টপিকটা আমি দিয়ে দিব ফেসবুক গ্রুপে যে আপনারা কে কোন টপিকে লিখবেন। সেই টপিকের উপর ডিপেন্ড করে আপনারা মিনিমাম 1000 ওয়ার্ড করে আর্টিকেল লিখবেন। 3-4টা টপিক বা সেটা বুঝে দিয়ে দেওয়া হবে আসলে আপনারা কতটা লিখতে পারবেন কাজের মধ্যে ব্যস্ততার মাঝে থেকেও। তবে একটা কথাই বলছি যে যত বেশি লিখবেন তত বেশি শিখবেন এবং লিখে আপনারা যখন আমাকে দিবেন আমি সেগুলো যখন দেখব সুন্দরভাবে যে সেগুলো কারেকশনগুলো করে দিব তখন কিন্তু সেগুলো আপনাদের মধ্যে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি যে আজকে ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। লাইভে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো। তবে আল্লাহ ভরসা নেক্সটে আবার দেখা হবে, লাইভে কথা হবে। তো আজ এই পর্যন্তই। সুন্দরভাবে থাকেন এবং আর্টিকেল লিখতে থাকেন। আল্লাহ হাফেজ।